হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আমি মেহেদি ইসলাম হৃদয়, ঢাকা মেডিকেল কলেজ, তোমাদের সাথে আলোচনা করতে আমাদের কোষ রসায়ন বা সেল কেমিস্ট্রি এই অধ্যায়ের তৃতীয় ভিডিও নিয়ে। তাহলে আজকে আমরা মূলত জানবো প্রোটিন নিয়ে। তাহলে চলো আর দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল আলোচনা পর্বে। প্রোটিন বা আমিষ। প্রোটিওজ অর্থ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রোটিওজ শব্দটা থেকেই আমাদের প্রোটিন শব্দটি এসেছে। তাহলে আমরা এটা বুঝতে পারছি প্রোটিন উপাদানটা আমাদের দেহের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি উপাদান, কারণ এটা আমাদের দেহ গঠনে সাহায্য করে। প্রোটিন জীবদেহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদার্থ, এটা দেহ গঠনে কাজ করে। অ্যামিনো অ্যাসিড সমূহ পেপটাইড বন্ধনের মাধ্যমে প্রোটিন তৈরি করে। তাহলে তোমরা জানো যে অ্যামিনো অ্যাসিড, আমরা লাস্ট ভিডিওতে পড়ে এসেছি অ্যামিনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ধনে কিভাবে গঠন করছে এবং তারপরে এই গঠনগুলো মিলে প্রোটিন তৈরি হচ্ছে। তাহলে চলো আমরা একবার গঠনটা দেখে আসি। একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ অপর একটি অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপের সাথে পেপটাইড বন্ধন গঠন করে। তাহলে আমরা জানি একটা অ্যামিনো অ্যাসিডে কি থাকে, একটা কার্বক্সিল গ্রুপ থাকে আর একটা অ্যামিনো গ্রুপ থাকে। তাহলে একটা অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ, খেয়াল করো এখানে মনে করো একটা অ্যামিনো অ্যাসিড, এটার কার্বক্সিল গ্রুপ, আর অপর আরেকটি অ্যামিনো অ্যাসিড ওর অ্যামিনো গ্রুপ, এই যে এটা হচ্ছে ওর অ্যামিনো গ্রুপ। এই কার্বক্সিল গ্রুপ আর এই অ্যামিনো গ্রুপের মধ্যে যে বন্ধনটা হয় সেটাকে আমরা বলি পেপটাইড বন্ধন। তাহলে চলো আমরা এখানে দেখে নিই। দেখো এখানে এইচ ছিল, খেয়াল করো এখানে হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোক্সিল ছিল। তাহলে আমরা সবসময় জানি যে কোনো একটা বন্ধন হতে গেলে এখান থেকে একটা পানি অণু বের হয়ে যায়। তাহলে সেখানে খেয়াল করো তুমি এইচ আর ওইচ এটা মিলে কি হয়ে যাচ্ছে, H2O হয়ে যাচ্ছে। তাহলে এই দুইজন, কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল, নাইট্রোজেনের একটা হাত ফাঁকা হয়ে গেল, এই দুটো মিলে আমার পেপটাইড বন্ধনী তৈরি করে ফেললো। আচ্ছা, প্রতিবন্ধন গঠনে এখনো পানি নির্গত হয়, এটা সবসময় খেয়াল রাখবা, যখনই বন্ধন তৈরি হতে যাবে পানি তৈরি হবে। আচ্ছা, আর রাইবোজোম প্রোটিন তৈরি করে। তাহলে আমাদের এই তথ্যটাও মাথায় রাখতে হবে যে প্রোটিনটা কোথায় তৈরি হচ্ছে তোমার দেহে, এটা আমাদের রাইবোজোমে তৈরি হচ্ছে। আমরা এটা কোষ গঠনে পড়ে এসেছিলাম, রাইবোজোমে প্রোটিন তৈরি হয়। এবার আমরা জেনে নিই পেপটাইড বন্ধনী বলতে কি বুঝি। পেপটাইড বন্ড দ্বারা সংযুক্ত অ্যামিনো অ্যাসিডের একটি শিকল। তাহলে পেপটাইড যৌগ কাকে বলি আমরা? পেপটাইড বন্ধন হয়ে যে অ্যামিনো অ্যাসিডের একটা শিকল হলো, কয়েকটা অ্যামিনো অ্যাসিড মিলে একটা পেপটাইড বন্ধন হতে পারে। আচ্ছা, এরপর পলিপেপটাইড যৌগ কাকে বলি? পেপটাইড যাতে 50টির অধিক অ্যামিনো অ্যাসিড থাকে, মানে যেই পেপটাইড যৌগটাতে 50টার অধিক অ্যামিনো অ্যাসিড থাকে, তার মানে অনেক বেশি যদি অ্যামিনো অ্যাসিড বন্ধন করে পেপটাইড বন্ধনের মাধ্যমে যদি একটা যৌগ গঠন করে, তখন আমরা সেটাকে কি বলি? পলিপেপটাইড যৌগ বলি। আচ্ছা, এবার আসো প্রোটিন কি? এক বা একাধিক পলিপেপটাইড যা ফোল্ডেড হয়ে নির্দিষ্ট 3 ডাইমেনশনাল আকৃতি প্রাপ্ত হয়েছে। কেবলমাত্র ফোল্ডেড অবস্থা প্রাপ্ত হলেই প্রোটিন কার্যকরী হয়। তাহলে এই কথাটাও আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের মেইন কথা হচ্ছে এখান থেকে যে এক বা একাধিক পলিপেপটাইড বন্ধন, মানে অনেকগুলো প্রোটিন অ্যামিনো অ্যাসিড মিলে একটা প্রোটিন পলিপেপটাইড চেইন গঠন করলো, এবং সেটাই যখন একটা 3 ডাইমেনশনাল আকৃতি প্রাপ্ত হয় তখনই আমরা সেটাকে একটা প্রোটিন বলে থাকি। আচ্ছা, এক পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিনকে আমরা কি বলি? এখন কিছু এমসিকিউ বেসড আমাদের কিছু কথা জানতে হবে। যে একটা পলিপেপটাইড মাত্র এখানে বন্ধন হয়েছে, তখন আমরা সেটাকে বলি, এটার উদাহরণ হচ্ছে লাইসোজাইম প্রোটিন। ঠিক আছে, এটা একটা পলিপেপটাইড শিকল, খেয়াল করো একটাই। আচ্ছা, তারপরে দুই পলিপেপটাইড দ্বারা দুইটা পলিপেপটাইড শিকল আছে, তাহলে সেই প্রোটিনটা আমরা বলি ইন্টোগ্রিন। ওকে, ইন্টোগ্রিন। তাহলে এটা দেখো, এটা এখানে একটা শিকল, এখানে একটা শিকল, এই দুইটা মিলে আমার একটা ইন্টোগ্রিন হয়ে গেল। তাহলে দুইটা পলিপেপটাইড শিকল। আবার 3 পলিপেপটাইড দ্বারা যেমন কি হতে পারে? কোলাজেন প্রোটিন। কোলাজেন প্রোটিনটা আমার 3টা পলিপেপটাইড শিকল এখানে হতে পারে। তো যেমন ধরো এটা একটা শিকল, এটা একটা শিকল, তো 3টা পলিপেপটাইড শিকল মিলে যদি আমার একটা বড় প্রোটিন তৈরি হয়, তখন আমরা সেই যৌগটাকে বলবো কোলাজেন। এখানে কিন্তু এই যে প্রত্যেকটা পলিপেপটাইড, এই যে প্রত্যেকটা সার্কেল দেখতে পাচ্ছ, গোল গোল অংশ, প্রত্যেকটা কি ইন্ডিকেট করছে? এখানে প্রত্যেকটা ইন্ডিকেট করছে এখানে একটা করে অ্যামিনো অ্যাসিডকে ইন্ডিকেট করছে। তারপরে 4 পলিপেপটাইড দ্বারা এবার যদি 4টা পলিপেপটাইড যুক্ত হয়, এরকম বড় বড় চেইন আকারের 4টা পলিপেপটাইড যদি যৌগ যুক্ত হয়, তখন আমরা সেটাকে হিমোগ্লোবিন বলি। দেখো এখানে 4টা আলাদা আলাদা যৌগ, তখন আমরা এরা যখন একত্রিত হবে তখন আমরা তাদেরকে কি বলবো? হিমোগ্লোবিন। আচ্ছা,
এবার আসো আমরা প্রোটিনের বৈশিষ্ট্য নিয়ে পড়ব। তাহলে প্রোটিন প্রথমত আমাদের এটা জানতে হবে, প্রোটিন হচ্ছে কলয়েড প্রকৃতির, অধিকাংশই ক্যালাসিত থাকে। তাহলে এটা একটা কলয়েড আকৃতির। কলয়েড প্রকৃতি বলতে আমরা কি বুঝি? যেটা পানি ধরে রাখতে পারে এবং যার আকৃতি 100 ন্যানোমিটারের চেয়ে বেশি। ওকে, সো যার আকৃতি 100 ন্যানোমিটারের চেয়ে বেশি তাকে আমরা প্রোটিন বা মানে কলয়েড বলি। সো প্রোটিনটা ওই রকম কলয়েড প্রকৃতির এবং ক্যালাসিত করা যায়। আচ্ছা, প্রোটিনকে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যাসিড, ক্ষার ও এনজাইম সহযোগে, মানে তুমি যদি এই ক্ষার বা এনজাইম কিছু দিয়ে যদি প্রোটিনটাকে ভাঙো তাহলে তুমি কি পাবা? অ্যামিনো অ্যাসিড পাবা। আচ্ছা, তারপরে বহুবিধ ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় প্রোটিনের প্রকৃতির পরিবর্তন ঘটানো যায়। মানে কি, তুমি যদি একটা অ্যাসিড দাও, তুমি যদি তাপ দাও, তাহলে প্রোটিন তার আকৃতি বা প্রকৃতিটা পরিবর্তন করে ফেলতে পারবে। অ্যাসিড প্রয়োগ করলে প্রোটিন তঞ্চিত, জমাট বাঁধা হয়, এতে আণবিক গঠন পরিবর্তিত হয়। তার মানে তুমি যদি অ্যাসিড দাও প্রোটিনের উপরে, তাহলে প্রোটিনটা কি হয়ে যাবে? জমাট বেঁধে যাবে এবং ওর আকৃতিটা নষ্ট হয়ে যাবে। তার মানে এই কারণে আমরা অনেক সময় অনেক কিছুতে আমরা অ্যাসিড, যেমন লেবু আমরা দিই, লেবুতে কি থাকে? অ্যাসিড থাকে, হ্যাঁ আমরা জানি। তো এই যে সাইট্রিক অ্যাসিড থাকে, সো ওই অ্যাসিডটা যদি আমরা কোথাও দেই, তুমি একটা দুধের মধ্যে দিয়ে দেখো, দেখবা দুধের কণাগুলো এরকম জমাট বেঁধে গেছে, কারণ ওই লেবুর ওই অ্যাসিডগুলো ওই দুধের যে প্রোটিন, ওই প্রোটিনগুলোকে জমাট বাঁধায় ফেলে। তারপর হচ্ছে যেমন প্রোটিন সাধারণত কি হয়? তড়িৎধর্মী ও বাফার দ্রবণ হিসেবে কাজ করে। তড়িৎধর্মী থাকে মানে তড়িৎধর্মী মানে ওর চার্জ থাকে, প্লাস মাইনাস চার্জ থাকে, ও বাফার দ্রবণ হিসেবে কাজ করে। প্রোটিন কিন্তু বাফার দ্রবণ হিসেবে কাজ করে বলতে, বাফার দ্রবণ কি? মানে তুমি যদি অ্যাসিড বা ক্ষার যদি যুক্ত করো ওর এখানে, ওইটাকে ব্যালেন্স করতে পারবে, মানে ওটাকে প্রশমিত করে ফেলতে পারবে যেন তোমার পিএইচ মানটা ঠিক থাকে ওই দ্রবণে। তো সেই দ্রবণটাকে আমরা বলি বাফার দ্রবণ। সো বাফার দ্রবণ হিসেবেও এটা কাজ করতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রোটিনের মনোমার অ্যামিনো অ্যাসিডে ক্ষারীয় গ্রুপ এবং অম্লীয় গ্রুপ থাকে বলে এটি একই সাথে ক্ষারীয় ও অম্লীয় উভয় গুণ প্রকাশ করে। তার মানে ওর দেখো এই NH2 গ্রুপটা, এটা কিন্তু ক্ষারীয় গ্রুপ, আবার অম্লীয় গ্রুপ এই যে COOH, এটা কিন্তু অম্লীয় গ্রুপ। তাহলে দুইটা গ্রুপ একসাথে থাকার কারণে ওকে আমরা কি বলি? অ্যামফোটেরিক প্রোটিন বলি। ওকে অ্যামফোটেরিক মানে ওর ভিতরে দুইটা বৈশিষ্ট্যই থাকে। এবার আমরা জানবো প্রোটিনের শ্রেণী বিভাগ নিয়ে। তাহলে প্রোটিনকে আমরা যদি জৈবিক কার্যাবলীর ভিত্তিতে, মানে ও কি কাজ করতেছে, জীব দেহে কি কাজ করতেছে, সেই ভিত্তিতে আমরা ওকে দুই প্রকারে ভাগ করতে পারি। তাহলে প্রথমত গাঠনিক প্রোটিন, মানে যেটা জীব দেহের গঠনে সাহায্য করে, বিভিন্ন জায়গায় চুল আমাদের, তারপরে পেশি, সব কিছুর গঠনে যে প্রোটিনটা কাজ করবে সেটাকে আমরা বলি গাঠনিক প্রোটিন। যেমন দেখো কেরাটিন। কেরাটিন কোথায় পাওয়া যায়? ত্বকে পাওয়া যায়, আমাদের কেরাটিন পাওয়া যায়। আবার তরুণাস্থিতেও এরকম কেরাটিন পাওয়া যায়। আবার এই যে দেখো চুলের ভিতরেও এই কেরাটিন প্রোটিন পাওয়া যায়। তাহলে এটা একটা গাঠনিক প্রোটিনের উদাহরণ আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে যেমন দেখো এখানে কোলাজেন। কোলাজেনটা কোথায় থাকে? এই যে অস্থিতে থাকে। অস্থিতে তুমি এই যে কোলাজেন তন্তুটা পাবা, হ্যাঁ। আবার চুলে যেমন এই যে তুমি কেরাটিন তন্তু পাচ্ছ, অস্থিতেও এরকম কোলাজেন তন্তু পাবা। আচ্ছা, তারপরে যেমন এখানে কন্ড্রিনে থাকে। কন্ড্রিনটা কি? এই যে তরুণাস্থির ভিতরে থাকে, এই যে তরুণাস্থির এখানে এই কন্ড্রিন প্রোটিনটাও, এটাও দেখো তরুণাস্থি গঠনে সাহায্য করতেছে। তার মানে এই যে কেরাটিন, কোলাজেন, কন্ড্রিন, এই প্রোটিনগুলো কি? গাঠনিক প্রোটিন, যারা গঠনে অংশগ্রহণ করে। আচ্ছা, তারপরে যে আমার আরেকটা প্রকার, সেটা হচ্ছে কার্যকরী প্রোটিন। তার মানে যেটা বিভিন্ন কাজ করে। ও তো গঠন করছিল, তাহলে কার্যকরী প্রোটিন বিপাকীয় কাজে অংশগ্রহণ করে, বিভিন্ন কাজ করে। যেমন দেখো এনজাইম এটা একটা প্রোটিন। এটা কি কাজ করে? যে কোনো বিক্রিয়াকে ত্বরান্বিত করে, বাড়ায় দেয় বা কমায় দিতে পারে। তাহলে এটা হচ্ছে কার্যকরী প্রোটিন একটা। তারপরে যেমন হরমোন কি কাজ করে আমাদের দেহে? হরমোন এই যে বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে হরমোন কিন্তু নির্দিষ্ট একটা কাজ করে, হ্যাঁ। তোমার বয়সন্ধিকালের কিছু পরিবর্তন আসবে, তোমার এখন ব্লাড প্রেশার কমবে বাড়বে, অনেক কিছুর পিছনে কিন্তু হরমোনের একটা ভূমিকা থাকে। আরেকটা হচ্ছে ভিটামিনটা কি কাজ করে? ভিটামিন এটাও একটা প্রোটিন, এটা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে এইগুলো হচ্ছে গিয়ে আমার কার্যকরী প্রোটিন। এবার আমরা আকৃতি অনুযায়ী দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে আকৃতি অনুযায়ী দেখো, প্রথমত তন্তুময় প্রোটিন। যখন পলিপেপটাইডগুলো একটি লম্বা তন্তুর আকার ধারণ করে, মানে একটা সুতার মতো যদি ধারণ করে, তখন আমরা সেটাকে বলি তন্তুময়। এটা কিসের ভিত্তিতে? আকৃতির ভিত্তিতে করছি, হ্যাঁ। এর আগেরটা করেছিলাম কাজের ভিত্তিতে। আচ্ছা, সো এটার উদাহরণ দেখো কোলাজেন, কেরাটিন। দেখো এটা হচ্ছে গিয়ে একটা কোলাজেন কেরাটিন, এরা দেখো এরকম সুতার মতো পেঁচায় আছে, দেখছো? সুতার মতো পেঁচায় আছে। সো এটাকে আমরা বলি তন্তুময় প্রোটিন। আরেকটা হচ্ছে গ্লোবিউলার প্রোটিন, যেটা গোলাকৃতির ধারণ করে, হ্যাঁ। যেমন ইনসুলিন, হিমোগ্লোবিন, এরা হচ্ছে গোলাকার। ওকে, সো এই কারণে ওদেরকে আমরা গ্লোবিউলার প্রোটিন বলি। এই যে এরকম করে ওরা একটু গোল হয়ে থাকে। এখানে তো একটু সুতার মতো, এটা একটু গোল হয়ে আর একটু সংকুচিত হয়ে গোল হয়ে থাকে ইনসুলিন আর হিমোগ্লোবিন।
আচ্ছা, তাহলে আমরা এটাও শ্রেণীবিন্যাস পড়লাম। এবার আমরা আবার পড়বো গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে, মানে তার গুণটা কেমন, ও কি ভালো খুব, না ও একটু খারাপ বা একটু কম ভালো এই দিকে। এই ভিত্তিতে আমরা দুই প্রকারে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন। ওকে, সো ফার্স্ট ক্লাস প্রোটিন, তুমি বুঝতেই পারছো এটা প্রথম শ্রেণী, এটা খুব ভালো হবে। তার মানে দেখো এখানে কি বলছে, যে প্রোটিনে সব অ্যামিনো অ্যাসিড থাকে তাদের প্রথম শ্রেণীর প্রোটিন বলে। মানে হচ্ছে যে আমরা তো পড়লাম যে 20টা অ্যামিনো অ্যাসিড থাকে, আমরা লাস্ট ভিডিওতে পড়ে এসেছি 20টা অ্যামিনো অ্যাসিড থাকে যারা প্রোটিনে অংশগ্রহণ করে। তো সকল অ্যামিনো অ্যাসিডগুলো যদি প্রোটিনে থাকে তখন আমরা সেই প্রোটিনটাকে বলি প্রথম শ্রেণীর প্রোটিন, কারণ ওর ভিতরে সব কিছু আছে। আচ্ছা, যেমন প্রাণীজ প্রোটিন, মানে যে বিভিন্ন যে গরু, ছাগল, মুরগি, এইসব মাছ, এইসব যে প্রোটিনগুলো থাকে সেগুলোকে আমরা বলি প্রথম শ্রেণীর প্রোটিন। সো এগুলো আমাদের দেহের জন্য খুবই উপকারী এবং ভালো, এবং এগুলো খাওয়াটা আমাদের অগ্রাধিকার বেশি পাওয়া উচিত। যেমন এই যে ডিম, তারপরে দুধ, এগুলো হচ্ছে গিয়ে আমার প্রাণীজ প্রোটিনের মধ্যে এবং প্রথম শ্রেণীর প্রোটিন, এই কারণে এগুলো বেশি খাওয়া উচিত। দ্বিতীয় শ্রেণীর প্রোটিনটা কি, যেসব প্রোটিনে সব অ্যামিনো অ্যাসিড থাকে না, মানে উল্টা, সব অ্যামিনো অ্যাসিড এখানে নাই, হয়তো 20টার মধ্যে 10টা আছে, 12টা আছে, কিন্তু সবগুলো থাকবে না। সকল উদ্ভিজ্জ প্রোটিন, কিছু ব্যতিক্রম কিছু ছাড়া ম্যাক্সিমাম উদ্ভিজ্জ প্রোটিন, মানে এই যে শাক সবজি যে আমরা নেই, এইসব প্রোটিনে আমাদের কি পাবো, আমরা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন পাবো। এই যে যেমন দেখো এখানে মটরশুঁটি, সয়াবিন, ডাল, বাদাম, এখানে আমরা যে প্রোটিনগুলো পাবো এগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, মানে এখানে সব গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড থাকে না। আচ্ছা, এবার আসো আরেকভাবে আমরা প্রোটিনকে ভাগ করতে পারি। এই যে প্রোটিনের ভাগগুলো কিন্তু বিভিন্নভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। দেখতেই পাচ্ছ, আকারের ভিত্তিতে করলাম, ওদের গুণগত মানের ভিত্তিতে করলাম, এখন করবো আবার গঠন অনুসারে। গঠন অনুসারে এটা 4 প্রকার। প্রাইমারি প্রোটিন একটা, তো অ্যামিনো অ্যাসিডগুলো সরল রৈখিকভাবে বন্ধন করে যে প্রোটিন তৈরি হয়। আচ্ছা, তো অ্যামিনো অ্যাসিডগুলো যদি সরল রেখার মতো একটা বন্ধন তৈরি করে এরকম করে, তখন আমরা সেই প্রোটিনটাকে বলি প্রাইমারি প্রোটিন। ওকে, মানে একদম সরল রেখার মতো। আচ্ছা, তো দ্বিতীয়টা দেখো সেকেন্ডারি প্রোটিন। প্রাইমারি প্রোটিন পর্যায়ক্রমিক ভাঁজ বা মোচড়ের মাধ্যমে যে পেঁচানো গঠন তৈরি করে তাকে সেকেন্ডারি প্রোটিন বলে। দেখো এখানে ভাঁজের মতো করে একটু বাঁকায় যাচ্ছে, পেঁচায় হয়ে যাচ্ছে, দেখছো? সো এটাকে আমরা কি বলি, এই পেঁচানো অবস্থা যদি গঠন করে ফেলে কোনো প্রাইমারি প্রোটিনটা, এই প্রাইমারি প্রোটিনটাই যদি পেঁচায় ফেলে তখন আমরা সেটাকে বলি সেকেন্ডারি প্রোটিন। আচ্ছা, তারপরে হচ্ছে টারশিয়ারি প্রোটিন। টারশিয়ারি প্রোটিনটা কি, সেকেন্ডারি প্রোটিন আরও ভাঁজ বা প্যাচ সৃষ্টি করে যে ত্রিমাত্রিক গঠন সৃষ্টি করে সেটাকে আমরা টারশিয়ারি প্রোটিন বলি। তো দেখো এখানে ছিল সেকেন্ডারি প্রোটিন এরকম একটা প্যাচের মতো, তো এই প্যাচটাই যদি আরও অসংখ্য প্যাচ সৃষ্টি করে, দেখো এই গঠনটা দেখলেই বুঝবো অনেক প্যাচ তৈরি করতেছে উপরে নিচে এভাবে গিয়ে, যদি এরকম ত্রিমাত্রিক গঠন তৈরি করে তখন আমরা সেটাকে বলি টারশিয়ারি প্রোটিন। আচ্ছা, তারপর হচ্ছে কোয়াটারনারি প্রোটিন। তাহলে কোয়াটারনারি প্রোটিনটা কি, অনেকগুলো পলিপেপটাইড শিকলের সমন্বয়ে গঠিত এক বিশেষ প্রোটিন। তার মানে অনেকগুলো পলিপেপটাইড শিকলের সমন্বয়, এখানে একটা অনেকগুলো পলিপেপটাইড শিকল, এখানে অনেকগুলো পলিপেপটাইড শিকল, এই দুইটা পলিপেপটাইড শিকলের মাঝে যে বন্ধনটা, যে প্রোটিনটা গঠিত হয় সেটাকে আমরা বলি কোয়াটারনারি প্রোটিন। এটাকে আমরা কি বলছি, কোয়াটারনারি প্রোটিন। কোয়াটারনারি এখানে হবে কোয়াটারনারি। ওকে, আচ্ছা, এবার আসো আমরা আরো ভাগ করব, সেটা হচ্ছে গিয়ে রাসায়নিক গুণাবলী ও দ্রবণীয়তার ভিত্তিতে। ওকে, সো এই রাসায়নিক গুণ বা ও দ্রবণীয়তা কিরকম, এই ভিত্তিতে আমরা এটাকে 3 ভাগে ভাগ করে থাকি। সো প্রথমত হচ্ছে সরল প্রোটিন, দেন যুগ্ম প্রোটিন, দেন হচ্ছে উদ্ভূত প্রোটিন। তাহলে আমরা এই 3টা জিনিস পাচ্ছি, সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন, উদ্ভূত প্রোটিন। তাহলে আমরা এখন এগুলো নিয়ে পড়বো। তাহলে দেখো প্রথমত সরল প্রোটিন, যে প্রোটিনকে ভাঙলে অ্যামিনো অ্যাসিড ছাড়া অন্য কিছু পাওয়া যায় না তাকে সরল প্রোটিন বলে। তাহলে যে প্রোটিনকে ভাঙলে তুমি শুধুমাত্র অ্যামিনো অ্যাসিড পাবা তাকে আমরা কি বলবো, সরল প্রোটিন বলবো। তাহলে দ্রবণীয়তার ভিত্তিতে কোন প্রোটিনটা, কিছু প্রোটিন থাকে দ্রবণীয়, কিছু থাকে দ্রবণীয় না, এইসবের ভিত্তিতে আমরা এই সরল প্রোটিনটাকে আবার 7 প্রকারে ভাগ করব। তাহলে চলো আমরা দেখে আসি। প্রথমত অ্যালবুমিন। অ্যালবুমিনটা কি, দেখো যে প্রোটিন পানিতে দ্রবীভূত হয়ে ও তাপে জমাট বাঁধে, তার মানে এটা পানিতে দ্রবীভূত হবে ও তাপে জমাটও বাঁধবে, এই গঠনটা, এই প্রোটিনটাকে আমরা বলি হচ্ছে অ্যালবুমিন প্রোটিন। যেমন দেখো এটা কি, ডিমের সাদা অংশটা, ডিমের যে সাদা অংশটা থাকে সেটাকে আমরা সেটাকে অ্যালবুমিন, সেখানে অ্যালবুমিন প্রোটিন থাকে। আবার মাংসপেশির যে মায়ো অ্যালবুমিন নামে প্রোটিন থাকে সেটাও অ্যালবুমিন ধরনের, তার মানে তারা পানিতে দ্রবীভূত হবে ও তাপে জমাট বাঁধবে। তারপরে দেখো অ্যালবুমিন গেল। দ্বিতীয়ত গ্লোবিউলিন, পানিতে ওরা অদ্রবণীয় থাকবে এবং তাপ দিলে ওরাও জমাট বেঁধে যাবে।
ওদেরকে তাপ দিলে জমাট বাঁধবে এবং ওরা পানিতে অদ্রবণীয়। যেমন গ্লোবিউলিন প্রোটিনের উদাহরণ কি, এই যে ডিমের কুসুমে আমাদের গ্লোবিউলিন প্রোটিনটা থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে রক্তরস, আমাদের রক্তের যে রক্তরস উপাদানটা থাকে সেখানে আমাদের এই গ্লোবিউলিন প্রোটিন থাকবে। আচ্ছা, তারপর তৃতীয়ত আসো গ্লুটেলিন। এটা কি, পানিতে দ্রবণীয় ও তাপে জমাট বাঁধে না। তার মানে এটা আবার দেখো, পানিতে দ্রবণীয় হচ্ছে এবং তাপে জমাটও বাঁধছে না। তো এটার উদাহরণ কি, গমের গ্লুটেনিন। গমের গ্লুটেনিন প্রোটিনটা হচ্ছে এই ধরনের প্রোটিন। আচ্ছা, তারপরে আসো প্রোলামিন। এটা কি, পানিতে অদ্রবণীয় এবং আবার তাপেও জমাট বাঁধবে না, ঠিক আছে। এটা দুইটা, মানে পানিতে দ্রবণীয় হবে না আবার তাপে জমাটও বাঁধবে না। তো প্রোলামিনের উদাহরণ দেখো, এটা হচ্ছে ভুট্টার জেইন, ভুট্টার ভিতরে যে জেইন প্রোটিনটা থাকে সেটা, আর জব বার্লির হর্ডিন। জব, আমরা যে জব চিনি সেখান থেকে যে হর্ডিন নামের প্রোটিনটা থাকে সেটাকে আমরা বলি, সেটা কিন্তু প্রোলামিন প্রোটিনের উদাহরণ, মানে ওইখানের ওই প্রোটিনটাকে প্রোলামিন প্রোটিন বলা হয়। আচ্ছা, তারপরে পঞ্চম যে প্রোটিনটা সেটা হচ্ছে হিস্টোন। এটা পানিতে দ্রবণীয় এবং তাপে জমাট বাঁধে না। ওকে, সো এটা কোথায় পাওয়া যায়, নিউক্লিক অ্যাসিডে, ওই যে ডিএনএ আরএনএ সেখানে এই হিস্টোন প্রোটিনটা বেশি পাওয়া যায়। আচ্ছা, তারপরে আসো প্রোটামিন, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। এটা খুবই এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পানিতে দ্রবণীয় ও তাপে জমাট বাঁধে না। তো এটা দেখো স্যামন মাছের শুক্রাণুতে, স্যামন যে মাছ সেখানে শুক্রাণুতে একটা সালমিন নামের একটা প্রোটিন থাকে, যেটা কিনা এই প্রোটামিন প্রোটিনের অন্তর্ভুক্ত। তার মানে এই নাম, এগুলো কিন্তু আমাদের এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ, তাহলে এটা তোমরা ভালো করে এমসিকিউ এর জন্য পড়ে রাখবা। আচ্ছা, তারপরে সপ্তম যে প্রোটিনটা সেটা হচ্ছে স্ক্লেরোপ্রোটিন, যেটা পানিতে অদ্রবণীয়, ঠিক আছে। এবং এটা কোথায় থাকে, শিং, বিভিন্ন প্রাণীর শিংয়ে থাকে, নখে এই ক্যারাটিন প্রোটিনটা থাকে, মানে এই, তারপরে ওদের যে ক্যারাটিন থাকে সেটা কিন্তু এই স্ক্লেরোপ্রোটিন ধরনের। তাহলে এইভাবে করে আমরা কিন্তু এই যে 7টা পড়লাম, এই 7টার যে বৈশিষ্ট্য এবং ওরা কোথায় পাওয়া যায় উদাহরণগুলো আমরা শিখে ফেললাম। এখন আমাদের তো একটু বেশি প্রবলেম হচ্ছে, লাইক কোনোটা পানিতে দ্রবণীয়, কোনোটা পানিতে অদ্রবণীয়, এই প্যাচ বেঁধে যাবে, এটা মনে রাখবো কিভাবে? আচ্ছা, সেটার জন্য একটা ছোট্ট ছন্দ দিয়ে মনে রাখতে পারো, যেই প্রোটিনগুলা এদের মধ্যে, এই 7টার মধ্যে যেই প্রোটিনগুলো পানিতে দ্রবণীয় তাদেরকে মাথায় রাখার একটা ছন্দ, এটা হচ্ছে হ্যাপ, HAP, হ্যাপ। তাহলে দেখো, হ্যাপে আমরা কি বলতে পারি, এইচতে হিস্টোন, এতে অ্যালবুমিন, পিতে প্রোটামিন। তাহলে এই 3টা প্রোটিন হচ্ছে আমার পানিতে দ্রবণীয়। তাহলে আমি যদি এটা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা এটা বলতে পারবো যে বাকি যত প্রোটিন আছে সেগুলো পানিতে অদ্রবণীয়। আবার এখন কিছু দেখা যাচ্ছে যে তাপে জমাট বাঁধে, কিছু তাপে জমাট বাঁধে না। তাহলে যেগুলো তাপে জমাট বাঁধে সেগুলো কি, এজি, মানে এজি, দেখো এজি দিয়ে মনে রাখো যে কোনগুলো তাপে জমাট বাঁধে, এজি, অ্যালবুমিন এবং গ্লোবিউলিন, এই 2টা প্রোটিনই কিন্তু তাপে জমাট বাঁধে, বাকি একটা প্রোটিনও তাপে জমাট বাঁধে না। তাহলে কিন্তু এটাও তোমাদের মাথায় রাখাটা এখন ইজি হয়ে গেল। তাহলে এখন কষ্ট করে শুধু এমসিকিউ এর জন্য উদাহরণগুলো পড়তে হবে। আচ্ছা, এবার তো গেল আমাদের, এতক্ষণ আমরা জানলাম সরল প্রোটিন, যেটার উদাহরণ, যেটার প্রকারভেদ, সরল প্রোটিনের প্রকারভেদগুলো পড়লাম। তারপরে আমাদের দ্বিতীয় যে প্রকারটা ছিল সেটা ছিল যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিন, বা ইংলিশে আমরা যেটাকে বলি কনজুগেটেড প্রোটিন। তো যুগ্ম প্রোটিন বলতে কি বোঝাচ্ছে, মানে যে প্রোটিনে অ্যামিনো অ্যাসিড ছাড়া ও অপ্রোটিন অংশ থাকে। আচ্ছা, অ্যামিনো অ্যাসিড ছাড়াও অপ্রোটিন অংশ থাকে, মানে অনেক অংশ থাকে যেগুলো প্রোটিনের মধ্যে পড়ে না, অন্য অংশ, শর্করা বা স্নেহ জাতীয় ওইসব অংশ থাকে। তো সেটাকে আমরা বলি যুগ্ম প্রোটিন, মানে এর সাথে আরো অনেক কিছু এক্সট্রা যুক্ত আছে। তো এই যুগ্ম প্রোটিনের প্রকারভেদ কি কি দেখো, নিউক্লিয় প্রোটিন, নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন, ওকে, এটাকে বলি আমরা নিউক্লিয় প্রোটিন। সো এটা কোথায় পাওয়া যায়, ক্রোমোজোমে পাওয়া যায়। দেখো, এটা হচ্ছে একটা নিউক্লিয় প্রোটিন। আচ্ছা, তারপরে গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন মানে কি, গ্লাইকো এই কথাটার অর্থ হচ্ছে শর্করা, বা মিউকোপ্রোটিন এই যে সেম, তো শর্করা, তো শর্করা প্লাস প্রোটিন, এটা হচ্ছে আমার কি বলি, গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, সো এটা কোথায় পাওয়া যায়, কোষ ঝিল্লিতে পাওয়া যায়। তাহলে এইভাবে করে তুমি দেখো, নিউক্লিয় প্রোটিনেও নিউক্লিক অ্যাসিড থাকতেছে, প্রোটিনের সাথে এক্সট্রা একটা জিনিস, এখানেও শর্করা থাকতেছে। আচ্ছা, তারপরে দেখো লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন কি, লিপো ওয়ার্ডটা আসছে লিপিড থেকে, তার মানে প্রোটিনের সাথে লিপিড থাকলে লিপোপ্রোটিন বলি। আর এটা কোথায় পাওয়া যায়, কোষ ঝিল্লিতে পাওয়া যায়। তারপরে দেখো ক্রোমোপ্রোটিন। আচ্ছা, ক্রোমো মানে কি, ক্রোমো শব্দের অর্থ হচ্ছে রঞ্জক পদার্থ, এটা হচ্ছে রঞ্জক পদার্থ বলি। তাহলে এই রঞ্জক পদার্থ প্লাস প্রোটিন যদি হয় তখন আমরা সেটাকে বলি ক্রোমোপ্রোটিন। যেমন হিমোগ্লোবিন, ঠিক আছে, হিমোগ্লোবিন আমরা সবাই জানি যে রক্তের হিমোগ্লোবিন লাল রং কেন হচ্ছে, কারণ এখানে একটা রঞ্জক পদার্থ থাকে, এই কারণে এটা
ক্রোমোপ্রোটিন। আচ্ছা, মেটালোপ্রোটিন মানে কি? মেটালো মানে মেটাল, মানে ধাতু থাকবে প্লাস প্রোটিন থাকবে, ধাতু প্লাস প্রোটিন, মেটালোপ্রোটিন। যেমন এর উদাহরণ হচ্ছে একটা, এটা মাথায় রাখবা, সিডেরোফিলিন নামের একটা প্রোটিন আছে যেটা মেটালোপ্রোটিনের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে ফসফোপ্রোটিন। তো ফসফো মানে কি? ফসফরিক অ্যাসিড থেকে ফসফো ওয়ার্ডটা আসছে, আর প্রোটিন, সো ফসফরিক অ্যাসিড প্লাস প্রোটিন মানে হচ্ছে ফসফোপ্রোটিন। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ এই যে যুগ্ম প্রোটিনের বিভিন্ন প্রকারগুলো পড়লাম। এখন আসলে উদ্ভূত প্রোটিন। উদ্ভূত প্রোটিন কি? মানে হচ্ছে এনজাইম দ্বারা প্রোটিন অণু থেকে কৃত্রিম উপায়ে তৈরি হয়। মানে আগে থেকেই একটা প্রোটিন ছিল, ওইটাকে ভেঙে, এনজাইম দ্বারা ভেঙে যদি আমি আরেকটা প্রোটিন তৈরি করি, তখন আমরা সেটাকে বলি উদ্ভূত প্রোটিন বা ডিরাইভড। ডিরাইভড মানে কি? আরেকজন থেকে আমি পাচ্ছি, মানে আরেকটা প্রোটিন ছিল, আগের একটা প্রোটিন ছিল, ওটাকে ভেঙে আমি নতুন যে একটা অংশ পাচ্ছি সেটাকে বলি আমরা উদ্ভূত প্রোটিন। সো এটা তেমন একটি ডিসকাশনের পার্ট না, এটা খুবই ছোট অংশ, বাট স্টিল এটার উদাহরণ দেখো, মাথায় রাখতে হবে প্রোটিওজ পেপটন। মানে প্রোটিওজ পেপটন, একটা বড় প্রোটিন অণুকে ভাঙলে আমি কি পাবো? একটা ছোট ছোট যে মাঝারি খণ্ডগুলো পাবো, সেটাকে বলি আমরা প্রোটিওজ পেপটন। তো এদেরকে আমরা কি বলি? উদ্ভূত প্রোটিনের মধ্যে ওদেরকে ফেলে রাখি। আচ্ছা, এবার আসো আমাদের ফাইনাল পার্ট। এই যে প্রোটিন জানলাম, প্রোটিনের এত রকম প্রকারভেদ, কত কিছু পড়লাম, এবার আসো আমরা জেনে নিই প্রোটিনের কাজটা কি। তাহলে প্রথমত এটা একটা গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, বিভিন্ন এই যে কোষ ঝিল্লির গঠন, বিভিন্ন জায়গার গঠনে এই প্রোটিনটা কাজ করে। দ্বিতীয়ত প্রভাবক হিসেবে কাজ করবে, ঠিক আছে? এটা বিভিন্ন প্রভাবক হিসেবে, এনজাইম হিসেবে কাজ করছে, সো এটা প্রভাবক বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। তারপরে পরিবহনে কাজ করে। পরিবহনে কাজ করে বলতে কিরকম? এই যে দেখো, এই যে আমাদের কোষঝিল্লিতে যে প্রোটিনগুলো থাকে, বিভিন্ন ধরনের প্রোটিন আমরা পড়েছিলাম, যে ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, এই প্রোটিনগুলো এটা প্রথম চ্যাপ্টারে পড়েছিলাম। এই যে কোষঝিল্লিতে কিছু প্রোটিন থাকে এই নামে, তো এই প্রোটিনগুলো কি কাজ করে? পরিবহনে কাজ করে। দেখো, ও বাইরে থেকে কোনো বস্তু ভিতরে ঢুকাচ্ছে বা ভেতর থেকে বাইরের কোনো কিছু বের করে দিচ্ছে, তাহলে এটা হচ্ছে পরিবহনে কাজ করতে পারে। তারপরে আমার চতুর্থ, হরমোনের গাঠনিক উপাদান, ঠিক আছে? এটা হরমোনকে গঠন করে। হরমোন কিন্তু মূলত একটা প্রোটিন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, এটা হিস্টোন প্রোটিন নিউক্লিয়াস গঠনে সাহায্য করে। তো আমরা পড়ে এসেছিলাম ডিএনএর গঠনে যে হিস্টোন প্রোটিনটা থাকে, এই যে গোল গোল দেখো হিস্টোন প্রোটিন, এটা কি করছে? নিউক্লিয়াস গঠনে, মানে এটা মূলত ক্রোমোজোমকে গঠন করছে। যে ক্রোমোজোমের গঠনে আমার কি থাকে? এই হিস্টোন প্রোটিন থাকে। তাহলে তার মানে আমরা এটাও বলতে পারি, যেহেতু ক্রোমোজোম কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে, তার মানে নিউক্লিয়াসের গঠনেও আমার হিস্টোন প্রোটিন একটা ভূমিকা পালন করছে। তারপরে সব প্রতিরোধ ব্যবস্থার জন্য অ্যান্টিবডি তৈরি করে। আমাদের দেহে যে প্রতিরোধ ব্যবস্থা, অ্যান্টিবডি তৈরি হয়, এই যে অ্যান্টিবডিগুলো যেগুলো আমাদের রোগ জীবাণুর বিপরীতে ধ্বংস করতে চায়, রোগ জীবাণুগুলোকে মেরে ফেলতে চায়, সেই অ্যান্টিবডি গঠনেও আমার কি থাকে? এই প্রোটিন থাকে। এবং ফাইনালি আমার হচ্ছে পেশি সংকোচনে ভূমিকা রাখে। এই যে দেখো, এখানে একটা পেশি সংকোচন হচ্ছে, আমাদের হাতের পায়ের পেশি আমরা সবসময় সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে, সেখানে আমার কিছু প্রোটিন থাকে, যেমন অ্যাক্টিন প্রোটিন থাকে, মায়োসিন প্রোটিন থাকে। এই প্রোটিনগুলো কিন্তু সংকোচন প্রসারণে ভূমিকা পালন করে। তাহলে এভাবে করে আমরা কিন্তু প্রোটিনের কাজগুলো আমাদের দেহে, আমাদের জীবনের প্রতিটা ধাপে কিভাবে কাজ করে আমরা এটা জানতে পারলাম। তো আশা করি তোমাদের এই ক্লাস থেকে উপকৃত হবা তোমরা সবাই, এবং দিন শেষে এই প্রোটিনটা নিয়ে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। প্রোটিনের যত প্রকার, যত কনফিউশন, এগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সে পর্যন্ত, আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।